ঈদ মোবারক। সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। বড় টেনশন, ফাইনালে যাবে কে, কোন দল ফাইনালে যাবে। একটা দল কিন্তু আরসিবি অলরেডি ফাইনালে চলে গেছে। এখন রাজস্থান রয়্যালস যেভাবে সানরাইজ হায়দ্রাবাদকে হারাইছে, অন্যদিকে গুজরাট যেভাবে আরসিবির সাথে হারছে, এখন গুজরাট কিন্তু বড় চিন্তায় আছে। কি কারণে? এখন গুজরাটের সাথে খেলা কিন্তু রাজস্থান রয়্যালসের, এমনকি এই মাটিতে খেলা যেখানে বৈভব সূর্যবংশী 29 বলে 97 করতে পারছেন। ভাই, তিনি যে ধরনের একটা ইনিংস খেলছেন, এখন কিন্তু কোনো মতে কিন্তু আপনি বলতে পারবেন না যে গুজরাট চিন্তামুক্ত। কি কারণে? তারা জানে যদি উপর থেকে বৈভব সূর্যবংশীকে আউট করে না যায়, এমনকি নিচে যদি জফরা আর্চারের বল একটু টেক কেয়ার ভাবে ডাক খেলা যায়, তার কিন্তু খেলা ওইখানেই শেষ। কোনো স্ট্যাট এখানে কাজে আসবে না, কোনো স্ট্যাট এখানে কাজে আসবে না। কি কারণে? কে কত রান করছে, সেটা সাই সুদর্শন হোক, সেটা জস বাটলার হোক, সেটা শুভমন গিল হোক, সেটা কোনো কাউন্টেবল হবে না। কারণটা কি? যদি এই 15 বছরে বিশ্বে ভালো খেলতে পারে, তিনি অল্পের জন্য ক্রিস গেলের রেকর্ড ভাঙতে পারেন নাই, এটা আমরা সবাই জানি। তিনি যদি ওই বলে 29তম বলে যদি একটা আউট না হয়ে 4 ছক্কা মারতে পারতেন, তাহলে তিনি আইপিএল এর ইতিহাসের সর্বকনিষ্ঠ প্লেয়ার হয়ে যেতেন, এমনকি দ্রুততম সেঞ্চুরি মালিক হয়ে যেতেন। সর্বকনিষ্ঠ হিসেবে তো তিনি আছেনই সেঞ্চুরির মালিক। ভাই, এতগুলো রেকর্ড তিনি এক খেলায় ভাঙছেন, এগুলা বারবার বলে লাভ নেই। আমি একটা ভিডিও দিয়েছি, সেখানে শুধুমাত্র বৈভব সূর্যবংশী নিয়ে আলাপ করা আছে, আপনি খেয়াল করে দেখেন। আজকের খেলায় কি কারণে কোন দল জয়লাভ করতে পারে, কেন কার পালা ভারী থাকতে পারে। ভাই, আমরা যদি প্রথমেই রাজস্থানকে নিয়ে কথা বলি, রাজস্থানে কিন্তু সমস্যা আছে। যদি গুজরাট সেটাকে ফাইন্ড আউট করতে পারে তাহলে খুবই ভালো। কি কারণে? আমি কিন্তু গতকাল দেখছি লাস্টের 5 ওভারে তারা কেবলমাত্র 36 রান নিতে পারছে। একটা সময় মনে হচ্ছিল আমার কাছে রাজস্থান 275 থেকে 280 কিংবা 300 করতে পারবে, কিংবা এর আশেপাশে থাকতে পারবে, কিন্তু তারা কিন্তু এর আশেপাশে থাকতে পারে নাই। কারণটা কি? লাস্টের দিকে তাদের ব্যাটসম্যান গুলো কিন্তু ওই ধরনের ছন্দে থাকে না। যদি কোনো কারণে রাবাডা বলেন, মোহাম্মদ সিরাজ বলেন, প্রসিদ্ধ কৃষ্ণা বলেন, রশিদ খান বলেন, এমনকি জাসন হোল্ডার বলেন, তারা যদি একটু উপর থেকে ভালো বোলিং করতে পারে, এমনকি বেশি না 2টা উইকেট যদি টপ করে ফেলাইতে পারে, 2টা উইকেট, খেলা ওই জায়গায়। খেলা কোন জায়গায়? বৈভব সূর্যবংশী এমনকি ধ্রুব জুরেল। আমি কিন্তু জয়সওয়ালকে ধরতেছে না। কি কারণে? জয়সওয়াল গত ম্যাচে যে ধরনের খেলা খেলছেন, 29 বলে 29, আপনি যেখানে আপনার পার্টনারকে দেখতেছেন, যেখানে 29 বলে 97 করে আউট হয়েছে, তার স্ট্রাইক রেট 350 আর আপনার স্ট্রাইক রেট হচ্ছে 100। আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছেন, আর কিছুই না। আপনি যদি আরেকটু ভালো খেলতে পারতেন, হয়তোবা দলের স্কোর একটু ভালো থাকতে পারতো। তবে ধ্রুব জুরেল এই প্লেয়ারটা কিন্তু ভালো ছন্দে আছেন। এই দুইটা প্লেয়ার কিন্তু উপর থেকে ভালো করতে পারতেছে। রান পারাক তিনি যে কবে ভালো খেলবেন সেটা বলা যাচ্ছে না। আমরা কিন্তু জানি, এটাও জানি যে এই বছরের টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল, এই প্লেয়ারটা কিন্তু ভালো খেলতে পারতো না। 8 ম্যাচে কিন্তু মাত্র 88 রান নিতে পারছিল, কিন্তু এরপরে তিনি একটা ম্যাচে 90 করতে পারছেন, একটা ম্যাচে 50 করতে পারছেন, গত ম্যাচেও তিনি 2-একটা 4 ছক্কা মারছেন। কিন্তু এটা পর্যাপ্ত কি? মনে হচ্ছে না। তবে শেরমন হেটমারকে কি দলে ঢোকানো হবে? আপনি খেয়াল করে দেখেন, বড় ম্যাচ কিন্তু হারলেই কিন্তু বাদ। খেয়াল করে দেখেন, পাপিসলি কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ এত বড় টিম, তারা বাদ পড়ে গেছে শুধুমাত্র একটা ভুলের কারণে। কোনো ভুল বলা যাবে না, যেখানে বৈভব সূর্যবংশীর মতো একটা প্লেয়ার এই ধরনের ভালো ইনিংস খেলছে, এখানে আপনি কিছুই করার নাই। সানরাইজ হায়দ্রাবাদ রাজস্থানের কাছে হারে নাই, হারছে শুধুমাত্র বৈভব সূর্যবংশীর কাছে। এইটা বাদ দেন। এখন যদি কোনো কারণে আপনার মনে হয় যে না, দলের মাঝখানে পরিবর্তন দরকার, কি কোন ধরনের পরিবর্তন? যে রাজস্থান দলটাকে আপনি আরেকটু স্ট্রেংথ বাড়াবেন, স্ট্রেংথ বাড়ানোর কথা যদি বলেন, আমার কেন জানি মনে হচ্ছে শেরমন হেটমারকে দলে ঢোকানো উচিত। ডেবল ফেরোরা খেলুক 5 নম্বরে, কিন্তু 6 নম্বরে ধাসন সানাকার পরিবর্তে আপনি অবশ্যই কিন্তু শেরমন হেটমারকে খেলাতে পারতেছেন, হয়তো বা ব্যাটিংয়ে তাকে আগেও পাঠাতে পারতেছেন। আপনি খেয়াল করে দেখেন, নিচের দিকে যদি তারা ভালো খেলতেই না পারে, তাহলে তাদেরকে খেলাই কি লাভ? হ্যাঁ, শেরমন হেটমার কিন্তু শুরুর দিকে কয়েকটা ম্যাচ ফ্লপ ছিলেন, কিন্তু তাকে যদি আবার সুযোগ দেওয়া হয়, তিনি কিন্তু ভালোই করতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন, জয়সওয়াল প্রথম 3 ম্যাচে করতে পেরেছিলেন 170 রান, কিন্তু এর পরের 11 ম্যাচে তিনি কেবলমাত্র 200+ রান করতে পারছেন। এটা কিন্তু একটা দলের জন্য একটা বাজে একটা সাইন। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু মোটামুটি এরকম নিচের দিকে কিন্তু রাজস্থান, এটা একটা সমস্যা। আপনি ডেবল ফেরোরা বলেন, তার এমনও স্কোর আছে 17 বলে তিনি 47 করতে পারছেন, কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু তিনি জ্বলে উঠতে পারতেছেন না। এই যে একটা ধারাবাহিকতা মিসিং। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বয়স সর্বশেষ ভালো করতে পারতেছেন। আমাকে নিচের দিকে যে সকল বলার আছে, আপনি খেয়াল করে দেখেন, জফরা আর্চার প্রত্যেকটা ম্যাচে তিনি ভালো বোলিং করতে পারতেছেন, এমনকি প্রথম ওভারে তিনি 7 বার এই সিজনে উইকেট নিতে পারছেন। আনবিলিভেবল কিন্তু। এমনকি নতুন বলে প্রথম বলে কিন্তু তিনি উইকেট নিতে পারতেছেন। গতকালকে যে একটা খেলা গেল সানরাইজ হায়দ্রাবাদের সাথে, তিনি কিন্তু দ্বিতীয় বলে অভিষেক শর্মাকে আউট করে দিচ্ছেন। বুঝতে পারতেছেন, আপনি যদি নতুন বলটাকে এভাবে কাজে লাগাতে পারেন, এমনকি 3 ওভার 3টে উইকেট নিতে পারেন, তখন কিন্তু খেলা শেষ। তিনি রান দিচ্ছেন, কিন্তু মহামূল্যবান উইকেট কিন্তু নিচের পকেটে ঢুকাই দিচ্ছেন। এমনকি তার পার্টনার, প্রাইম পার্টনার আমি যাকে বলি, ম্যান্ডি বার্গার, তিনি কিন্তু আগুনে গতিতে বল করতে পারেন। যখন দুই প্রান্ত থেকে না পেস দেওয়া হয়, তখন কিন্তু ব্যাটসম্যানরা যত কথাই বলেন, পেস কিন্তু কাজের একটা জিনিস, পেস কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। এমনকি বিজেশ শর্মা কিন্তু দুর্দান্ত বলার।
ব্রিজেশ শর্মার কারণে কিন্তু আমি কিন্তু আগেই বলেছিলাম তুষার দেশপান্ডে বলেন, এমনকি সন্দীপ শর্মা বলেন, তার কিন্তু বেঞ্চে বসে আছে, যেখানে রবীন্দ্র জাদেজা কালকে গুরুত্বপূর্ণ বোলিং করতে পারছেন, তিনি কিন্তু ভাইটাল ভূমিকা পালন করতে পারবেন। তিনি ব্যাট হাতে বলেন, বল হাতে বলেন, এমনকি ফিল্ডিং এর কথাও যদি বলেন, আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু রবীন্দ্র জাদেজাকে ছোট করতে পারতেছেন না। এমনকি ইয়াশ রাজ পুনে, এই প্লেয়ারটাকে আপনি কি বলবেন ভাই? ইয়াশ রাজ কিন্তু দুর্দান্ত বলার। আপনি খেয়াল করে দেখেন, যদি ওই মুহূর্তে যদি কোনো কারণে হেনরি ক্লাসেন আর 4-5টা ওভার খেলতে পারতেন, সানরাইজ কিন্তু উইকেট পড়তেছে, কিন্তু কোনো কারণে কিন্তু আপনি বলতে পারবেন না যে সানরাইজ পিছনে পড়েছিল, কি কারণে? তার কিন্তু রান করে যাচ্ছিল। একটাই সমস্যা ছিল যে সানরাইজ হায়দ্রাবাদের উইকেট নাই, উইকেট নাই। যদি কোনো কারণে উপর থেকে যদি একটা ভালো পার্টনারশিপ হইতে পারতো, আপনি খেয়াল করে দেখেন ট্রাভার্স হেড আর যদি অভিষেক শর্মা মাঝখানে যদি একটা 70-80 রানের একটা পার্টনারশিপ হতে পারতো, 240 রান যে ধরনের পিচে খেলা, ইজিলি তারা চেস ডাউন করতে পারতো, ইজিলি। কারণটা কি? এটা একদম রোডের ওপর খেলা হচ্ছে, কোনো বলারদের জন্য কিচ্ছু নাই, শুধুমাত্র যার কাছে এক্সট্রা পেস আছে, এক্সট্রা বাউন্স আছে, যেটা জফরা আর্চারের কাছে আছে, নন্দী বার্গারের কাছে আছে, তারা ভালো করতে পারবে। এখন যদি তারা ভালো বোলিং করতে পারে, তাহলে তারা পারবে না? গুজরাট কি পারবে না? আমরা তো জানি যে এই সিজনে 2026 IPL এর সবচেয়ে ভালো বোলিং হচ্ছে গুজরাটের কাছে। আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু আগেও বলেছিলাম, রাবাডা বলেন, মোহাম্মদ সিরাজ বলেন, প্রসিদ্ধ কৃষ্ণা বলেন, এমনকি রশিদ খান বলেন, জ্যাসন হোল্ডার বলেন, তারা কিন্তু সবাই ভালো বোলিং করতে পারতেছে, এমনকি ওয়াশিংটন সুন্দর পর্যন্ত আছে। যদি এই ধরনের বোলিং লাইন আপ থাকে, কিন্তু বোলিং থাকলে কি হবে? উপর থেকে তারা ভালো খেলতে পারবে, বিধ্বংসী ইনিংসকে খেলবে, যেটা ভবিষ্যৎ খেলতে পারতেছে, এই ধরনের ইনিংসকে খেলবে। ভাই এই ধরনের ইনিংস খেলার দরকার নেই, কিন্তু আপনি যদি টস জিততে পারেন, বড় ম্যাচে ব্যাটিং করতে হবে, বড় ম্যাচে ব্যাটিং করতে পারবে। আপনি খেয়াল করে দেখেন, দুইটা যে ম্যাচ গেল প্লে অফসের, কি প্রমাণিত হয়েছে? যারা আগে ব্যাট করে ভালো করতে পারছে, তারাই কিন্তু জয়ের শিখরে যেতে পারতেছে। যারা জয় পাইতে আসছে, একটাই মূল মন্ত্র, বড় ব্যাট করে বড় রান চেস করাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। বড় ম্যাচে আপনি ওই ধরনের প্রেশার আপনি সোক করতে পারবেন না, এই ধরনের প্রেশার নিতে পারবেন না। যদি উপর থেকে যদি কোনো কারণে গুজরাট জয়লাভ করতে চায়, কিংবা টস যদি জিততে পারে, টস কিন্তু এখানে একটা ভাইটাল ভূমিকা পালন করবে। গত ম্যাচে যে মাটিতে খেলা গেছে, একই পিচে খেলা হতে পারে, কিংবা আরেকটা পিচে খেলা হলো, পিচ কিন্তু কাইন্ড অফ সিমিলার থাকবে, মানে ব্যাটিং সব পিচ থাকবে, 19-20 থাকবে আর কি। হয়তো বা 240 জায়গায় 220 হতে পারে, কিন্তু মিনিমাম 220 যে হবে সেটা আপনি লিখে রাখতে পারেন। তবে উপর থেকে যদি সাই সুদর্শন, শুভমন গিল একটা ভালো সলিড স্টার্ট আনতে পারে, আর যদি জফরা আর্চার, নন্দী বার্গার তাদের বল যদি প্রথম 3-4টা ওভার যদি একটু পজিশনে খেলতে পারে, এত বেশি তাড়াহুড়া না করে, যদি সানরাইজ হায়দ্রাবাদ একটু পজিশনে খেলতে পারতো, তাদের প্রথম স্পিনটাকে একটু সময়ও করতো, এই যে ধরনের ভালো পিচে খেলা 240 রান কিন্তু করা যাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যদি তার উইকেট না দিত, আপনি খেয়াল করে দেখেন, একটা সময় মনে হচ্ছিল 10 ওভার পরে সানরাইজ হায়দ্রাবাদের রান হচ্ছে 135 না 132, তারা ছিল 136 বা আশেপাশে, 2-4 রানের ডিফারেন্স ছিল। কিন্তু বড় সমস্যা ছিল কোথায়? উইকেটের মাঝখানে। একটা দলের উইকেট ছিল মাত্র একটা, অন্য দলের উইকেট পড়ে গেছে 5টা বা 6টা। এই জায়গায় কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ মার খেয়ে গেছে। এখন গুজরাটের কিন্তু সমস্যাটি এই জায়গায়, যদি কোনো কারণে উপর থেকে 3টে উইকেট পড়ে যায়, সেটা সাই সুদর্শন বলেন, শুভমন গিল বলেন, জস বাটলার বলেন, এরপর কিন্তু তাদের ব্যাটিং কিন্তু একদম খোলাসা, একদম খোলাসা। কি কারণে? আপনি যত কথাই বলেন, আপনি রাহুল টিয়াটার কথা বলেন, হয়তো আপনি বলতে পারেন গত ম্যাচে রাহুল টিয়াটা 60-এর উপর রান করতে পারছে, তার কনফিডেন্স বাড়ছে, জ্যাসন হোল্ডার আছে, ওয়াশিংটন সুন্দর আছে, আরো কিছু ব্যাটসম্যান আছে, কিন্তু তার কি খেলতে পারবে? মনে তো হচ্ছে না। যদি কোনো কারণে বড় ম্যাচে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা ভালোই করতে পারবে। কোন দলটা ভালো করতে পারবে? গুজরাট ভালো করতে পারবে। কারণটা কি? গুজরাট কিন্তু একটু স্টেডি খেলে, মানে একটু দেখে শুনে খেলে। যেহেতু আগের ম্যাচে তারা একটা ভুল করছে, তারা একটা নতুন লাইফ পাইছে। নতুন লাইফ কেন পাইছে? তারা কিন্তু টপ 2 এর মাঝখানে ছিল। এইটাই হচ্ছে আইপিএল এর একটা সৌন্দর্য। কারণটা কি? আইপিএল এ আপনি যখনই টপ 2 এর মাঝখানে থাকতে পারবেন, আপনি কিন্তু একবার হারার পরও কিন্তু আপনি ছিটকে পড়ে যাচ্ছেন না, যেটা সানরাইজ হায়দ্রাবাদ একটা ম্যাচ আসছে ছিটকে পড়ে গেছে। সেম ভুল কিন্তু গুজরাটও করছিল আরসিবির সাথে, কিন্তু তাদের কিন্তু একটা লাইফ লাইন আছে। এমনকি ওই লাইফ লাইনের কারণে তারা কিন্তু রাজস্থান রয়্যালসকে হারাই দিতে পারবে। এখন যদি রাজস্থান রয়্যালসকে হারাতে চায়, তাহলে একটাই মূল মন্ত্র, উপর থেকে 3জন ব্যাটসম্যানকে ভালো খেলতে হবে, এমনকি নিচের দিক থেকে রাবাডা বলেন, মোহাম্মদ সিরাজ বলেন, প্রসিদ্ধ কৃষ্ণ বলেন, তাদেরকে ভালো বোলিং করতে হবে। অন্যদিকে তারা যদি ব্যাক টু ব্যাক জয় পেতে চায়, এমনকি আরসিবির সাথে যদি ফাইনাল খেলতে চায়, তাহলে একটাই মূল মন্ত্র কি? উপর থেকে জ্যাসওয়াল বলেন, জ্যাসওয়াল তো ভালো ছন্দে নাই। আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু এই স্টার্টটা বলেছি, প্রথম 3 ম্যাচে তিনি করতে পেরেছেন 170 রান, কিন্তু বাকি পরের 11 ম্যাচে তিনি কেবলমাত্র 210-20 রান করতে পারছেন। এটা অবশ্যই কিন্তু একটা দলের জন্য ভালো দিক না। এমনকি নিচের দিকে ডেভন ফেরোরা, এমনকি আপনি দাসুন সানাক্কা বলেন, রবীন্দ্র জাদেজা বলেন, রায়ান পারাক বলেন, তার কিন্তু ওই ধরনের ছন্দে নাই। শুধুমাত্র বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল, নিচের দিকে জফরা আর্চার, এই হচ্ছে থ্রেড, বা এই হচ্ছে আপনার দলের মূল শক্তি। তারা যদি ভালো করতে পারে, বাকি প্লেয়াররা যদি একটু সাপোর্ট দিতে পারে, তাহলে কিন্তু দলটা কিন্তু ভালো লাগতেছে। এছাড়া কিন্তু অন্য কোনো অপশনই নাই। এখন টস একটা ভালো ভূমিকা পালন করতে পারবে।
টস কোন থেকে ভালো গোলকিপার করতে পারে, আপনি যদি টস হাইরা যান এটার জন্য আপনার জন্য মঙ্গল। কারণটা কি, টস জেতার পর যদি আপনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আর যদি হাইরা যান এটা আপনার জন্য ক্ষতিকারক। আবার যদি আপনি টস জেতার পরে অন্য কোনো সিদ্ধান্ত নেন সেটা আপনার জন্য ভালো হচ্ছে না। সবচেয়ে ভালো হচ্ছে কি আপনি টস হাইরা যান, হাইরা যাওয়ার পরে আপনার ভাগ্যে যেটা থাকবে, আপনি আগে ব্যাটিং বলেন পর ব্যাটিং বলেন, সেটাই আপনার জন্য মঙ্গল। তবে এই পিচে কিন্তু চেস ডাউন করা যায়, এটা ভালো করে খেয়াল করে দেখবেন। 240 রান গতকালকে যদি সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা একটু বুঝে শুনে খেলতে পারতো তাহলে কিন্তু তারা নিতে পারতো। তবে যত কথাই বলেন গুজরাট বড় টেনশন আছে, বড় টেনশন আছে মানে বড় টেনশন আছে। তারা জানে যদি কোনো কারণে ভৈরব সূর্যবংশীর মতো প্লেয়ার যদি আরেকটা রিপিট ইনিংস খেলে ফেলে যেখানে তিনি অল্পের জন্য ক্রিস গেলের রেকর্ড ভাঙতে পারেন নাই, তবে তারা বাঁচতে পারবে না। এমনকি জফরা আর্চারের বল যদি তারা দেখে শুনে না খেলতে পারে তারা বাঁচতে পারবে না। তারা জানে থ্রেট কি। এখন থ্রেট জানার পরেও যদি তারা ওই থ্রেটগুলোকে মোকাবেলা করার জন্য যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে না পারে তাহলে কিছুই করার থাকবে না। অন্যদিকে এখন কন্ডিশনও কিন্তু তারা একটু ভালো জানে। কি কারণে আমি বললাম, যেহেতু তারা একটা ম্যাচ এখানে খেলছে, রাজস্থানের কথা বলতেছে, এমনকি তারা একটা বিরাট জয় পাইছে, এখন কিন্তু তারা একটু স্বাচ্ছন্দ্যে থাকবে, এমনকি ফুরফুরে ম্যাচে থাকবে। অন্যদিকে গুজরাট যেহেতু একটা ম্যাচ হাইরে আসছে, কিন্তু ওইটা একটা বাজে ব্যাপার ছিল, ওইটা যদি আপনার ভুলে যান, কারণ কি ওই ম্যাচের কোনো স্ট্যাট কাজে আসবে না। কে কত রান আগে করছে, সাই সুদর্শন আগে কত রান করছে, গিল কত রান করছে, জস বাটলার কোন ধরনের ছন্দে আছেন, রাবাডা কয়টা উইকেট আছে, কিংবা আপনি যদি বলেন জফরা আর্চারের কয়টা উইকেট আছে, এগুলো কোনোটাই কাজে আসবে না। কারণ কি পার্টিকুলার ডেতে আপনি কোন ধরনের খেলা খেলতে পারছেন এটা হচ্ছে মূল বিষয়। যদি কোনো কারণে ভৈরব সূর্যবংশী যদি সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে এই ধরনের বিস্ফোরক খেলা খেলতে না পারতেন, হয়তোবা রেজাল্ট অন্য ধরনের হইতে পারতো। স্ট্যাট কোনো কাজে আসবে না, আজকে স্ট্যাট কোনো কাজে আসবে না। স্ট্যাট ভুলে যান, আপনি টসে জিতবেন নাকি হারবেন সেটা ম্যাটার করতেছে না। কিন্তু যদি প্লেয়ার ভালো খেলতে পারে, বড় ম্যাচ, কিন্তু বড় ম্যাচে যদি আপনি প্রেশার নিয়ে খেলতে পারেন তাইলে আপনার দল ভালো করবে, সেটা হচ্ছে শেষ কথা। তবে কেন জানি মনে হচ্ছে আজকে গুজরাট জয়লাভ করবে। গুজরাট কিন্তু আমার কথা কিন্তু মিলে না ভাই। আমি এর আগের ম্যাচে বলছি সানরাইজ হায়দ্রাবাদ জয়লাভ করবে। সানরাইজ হায়দ্রাবাদ জয়লাভ করার কথা যদি তারা তাদের ভালো খেলাটা খেলতে পারতো, টস জেতার পরে যদি তারা ব্যাটিং করতে পারতো, এই ধরনের পিচে তারা যদি 250 নিতে পারতো তাহলে অবশ্যই কিন্তু তাদের পাল্লা ভারী থাকতো। আপনি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন। আপনি জানেন না যে তাদের দলে ভৈরব সূর্যবংশী আছে, জাসওয়াল আছে, রান পারাগ আছে, দুর্জোড় আছে, সব তো জানেন। কিন্তু জানার পরও তো আপনি মনে করছেন কি যে না, আমরা তাদেরকে অল্প রানের মাঝখানে আউট করে ফেলবো, এমনকি আমরা ইজিলি ওই রানকে চেঞ্জ করে ফেলবো। ভাই ক্রিকেট এতটা মুখস্থ খেলা না। মুখস্থ করে যদি ক্রিকেট খেলা যেত তাহলে তো সবাই বাড়ি থেকে মুখস্থ করে আসতো, আমাকে মাঠে সেটা উগলাই দিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো কল্পনা খুব সে হাজির হবো আপনাদের সাথে।